কিছুক্ষণ বকবক করি বকবক। আমার ভিডিওর উপরে কমেন্টে দেখি অনেক প্রশংসা করে অনেকে, তো এই জন্য আমার ভিডিও করতে ইচ্ছা করে। তো মনে করলাম আমি এখন আর একটা বিষয়ে বকবক করি। তো বকবকের বিষয়বস্তু হলো স্বৈরাচার। স্বৈরাচার খারাপ না, স্বৈরাচার খুব ভালো, স্বৈরাচারী খুব ভালো। কিন্তু তাই বলে আমার মনে করেন না যে আমি বৈষম্যহীন ছাত্রদের বিরোধিতা করতেছি। আমি তাদেরকে খুব পছন্দ করি, তারা অনেকে জীবন দিছে, অনেক সংগ্রাম করছে, জানে হাতে নিয়ে পুলিশের রাইফেলের সামনে যায় খাড়াইছে এবং সরে নাই, পতন করে ছাড়ছে স্বৈরাচারকে। আমি চাই তাদের উদ্দেশ্য সফল হোক, দেশটায় সঠিক সংস্কার হোক। এই সঠিক সংস্কারের জন্য সময় দরকার, কিন্তু তাড়াহুড়া করতেছে। তাড়াহুড়া করা শয়তানের কাম। কয় কি যে এই বছরই নির্বাচন, নাইলে আগামী বছর নির্বাচন, তার মানে সংস্কার হবে না। ওই কিছু লিখে টিহে দিয়ে তো থুয়া চলে দেব আর কি। তাইলে তাড়াহুড়ার কাজ হবে না। যদি প্রকৃতই সংস্কার করতে হয়, এই সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা কইরা অন্তত পক্ষে 8 বছর ক্ষমতায় থাকতে হবে। দ্রুত কাজ করলে 5 বছর তো থাকতেই হবে। আচ্ছা, বিদেশিরা বলে যে নির্বাচিত সরকার লাগবে, ঠিক আছে, একটা নির্বাচন দিয়ে দেন, হানা ভোট। আর নাইলে একটা রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে দেন, ইউনূস সাহেব খাড়ায় যাক, উনি রাষ্ট্রপতি হয়ে যাক, নির্বাচিত রাষ্ট্রপতি। আচ্ছা, এছাড়াও বিপ্লবী সরকার, এই যে আগের যে ছিল তত্ত্বাবধায়ক সরকার, মঈনুর সরকার, ওটাও 3 বছর রাজত্ব করছে, আর 1.5 বছর পরেই কয় যে আমি এখন জায়গা। তাহলে কি হইব নাকি? তাড়াহুড়ার কাজ শয়তানের কাজ, এ দিয়ে কোনো কিছুই হবে না। কিছু লিখে লিখতে থুই আয়, তারপরে যাইব গিয়া ইলেকশন দিয়ে চলে দেবো। ইলেকশনের সময় এসে দেবো, মানুষের মগজ চিন্তা ভাবনা ইলেকশন ইলেকশন ইলেকশন, জিন্দাবাদ জিন্দাবাদ করতে থাকবো, আর এরা চলে যাইব। সংস্কার হবে না। তার মানে বৈষম্যহীন ছাত্রদের, আমি শুধু নেতাদের কথা বলতেছি না, বৈষম্যহীন ছাত্র যারা, ব্যাপক ছাত্রদল, ছাত্রের যে সমাহার, তারা যে আন্দোলনটা করছিল, তারা যে স্বপ্ন দেখতেছে যে দেশের পরিবর্তন আসবে, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না, শহীদের রক্ত বৃথা যাবে। এই জন্য শহীদের রক্ত যেন বৃথা না যায়, এই জন্য এই সরকারকে, ইউনূস সরকারকে স্বৈরাচার হইতে হবে। এবং মঈনুর সরকার 3 বছর টিকছিল, কারণ ওই সরকার ছিল সেনা সমর্থিত সরকার। এই যে এখন যে বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকার এটাকে সেনা সমর্থিত সরকার বলে ঘোষণা করতে হবে। সেনা সমর্থিত হইলে কি হবে? স্টেবিলিটি থাকবে। আচ্ছা, আসলেও তো সেনা সমর্থিত, প্র্যাকটিক্যালি আমার সেনা সমর্থিত, কিন্তু এটা ঘোষিত হয় নাই। ঘোষিত করে দিলেই ভালো। ঘোষিত করে দিয়ে তারপরে এখন ওই একটু মার্শাল্লাহ ভাব চলে আসলো, রাজনীতি বন্ধ হয়ে গেল। তারপরে কমপক্ষে 5 বছর লাগবে সংস্কার করতে। 5 বছরে হবে না, 6-7 বছর লাগবে। তাইলেই শহীদের স্বপ্ন বাস্তবায়ন হবে। এই যে এত বড় একটা বিপ্লব হয়ে গেল, আশ্চর্য রকমের বিপ্লব, এই বিপ্লবের ফল রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। এই জন্য বলি স্বৈরাচার ভালো, স্বৈরাচার ছাড়া কাজ হয় না। এই যে দেখেন, বাংলাদেশে আগে 2টা স্বৈরাচার ছিল, এরশাদ স্বৈরাচারের এরশাদ কিন্তু স্বৈরাচার ছিল, কিন্তু উনি কিন্তু অনেক কাজ করছে। উনার মাথার মধ্যে হঠাৎ করে উপজেলার চিন্তা আসছে। উনি কারোর সাথে আলোচনাও করেন নাই, কোনো গবেষকও নিয়োগ করেন নাই, কোনো ওই যে চারিদিকে যে এখন দেখা যাচ্ছে না, গবেষক, তারপরে আলোচনা, সাংবাদিকদের সাথে আলোচনা, তারপরে জনগণের সাথে আলোচনা, এসব আলোচনা কিছুই করেন নাই। স্বৈরাচারী এর সাথে মনের মধ্যে উপজেলা সিস্টেমের কল্পনা আসছে এবং ওনার খুব পছন্দ হয়েছে। উনি উপজেলা সিস্টেম তৈরি করছে, দেশটা উপজেলায় ভাগ করছে, উপজেলা হেডকোয়ার্টার বানাইছে, এখানে উপজেলা চেয়ারম্যানের বাসভবন বানাইছে, উপজেলার অফিস বানাইছে, উপজেলায় যেসব অফিসগুলো থাকবে, কৃষি অফিস, ভূমি অফিস, তারপরে নির্বাচনের অফিস, যত কিছু আছে,
10-12টা অফিস উপজেলা কমপ্লেক্সের মধ্যে থাকে, সব অফিস বানাইছে, স্বাস্থ্য অফিস সব অফিস বানায় পুরো একটা উপজেলা কমপ্লেক্স বানায় ওখানে পোস্টিং করছে, মানুষ চালু করছে, চালু করে বিদায় হয়েছে। এইটা হলো সংস্কার। উপজেলা পদ্ধতিকে সে কল্পনা করছে এবং কল্পনাকে বাস্তবায়ন করে গেছে, এটা সংস্কার। কেন করতে পারছে? কারণ সে ছিল স্বৈরাচার। সে যদি মানুষের কথা শুনতো কিংবা ওই গণতান্ত্রিক পদ্ধতিতে অগ্রসর হইতো, পারতো না। 5 বছর 10 বছরের মধ্যেও পারতো না, 50 বছরেও তার কাজ হইতো না। সে একলাই করে হারাই দিচ্ছে। এই জন্য স্বৈরাচার এরশাদ। কিন্তু ফল তো ভালো হয়েছে। উপজেলা সিস্টেম খুব ভালো সিস্টেম। উপজেলা বাংলাদেশের উন্নতির পিছনে উপজেলা সিস্টেমের অবদান অনেক। তারপরে ওষুধ নীতি, তার মনের মধ্যে ওষুধ নীতির কল্পনা আসছে, সে ওষুধ নীতি করছে। বিদেশি ওষুধ সব আজে বাজে ওষুধ সব ব্যান করে দিছে। ওই ভার্ডি বিটন টাটন নানান রকমের ওষুধ পাওয়া যেত আগে, আসলে ওদের কাজ হইতো না, ওগুলো সব বাতিল করে দিছে। বাতিল করার ফলে বিদেশি কোম্পানি রাগ করে চলে গেছে। গ্যালাক্সো ম্যালাক্সো বহুত বিদেশি কোম্পানি এই দেশে আসছিল, সব রাগ করে চলে গেছে। এরপরে কী হলো, দেশি কোম্পানিগুলো এখন জায়গায় উঠতেছে। জায়গায় উঠতে উঠতে এমন হয়েছে বাংলাদেশ এখন ওষুধ রপ্তানিকারক দেশ হিসাবে পরিচিত হয়েছে। এবং ওষুধ রপ্তানি দেশ হিসাবে শুধু পরিচিত হয় নাই, বাংলাদেশের ওষুধ বিখ্যাত সারা পৃথিবীতেই। যেমন জার্মানির ওষুধ বিখ্যাত, সেরকম বাংলাদেশের ওষুধই সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছে। কেন? ওই যে স্বৈরাচারী এরশাদ মনের কল্পনার থেকে যে ঔষধ নীতি জাগরিত হয়েছিল, ওটা উনি স্বৈরাচারী পদ্ধতিতে ইয়ে করে দিয়ে গেছেন, বাস্তবায়ন করে দিয়ে গেছেন। উনি বিশ্ব রোড কোনো আলোচনা করেন নাই, চারিদিকে দেখি বিশ্ব রোড তৈরি হইতেছে। এখনকার যে রাস্তা ওইগুলো সব বিশ্ব রোডের উপরে এখন চওড়া হইতেছে। আগের রাস্তা তো দেখেনি নাই আপনারা, বাচ্চা পোলাপানরা দেখে নাই। এই যে বিশ্ব রোডগুলা, এগুলো সবের সাথে তৈরি করা, এর সাথে কমপ্লিট করে থেকে গেছে পুরা বিশ্ব রোড, সারা বাংলাদেশ ব্যাপারী বিশ্ব রোড, বড় বড় চওড়া চওড়া রোড সবের সাথে সময় করা। যমুনা সেতু এর সাথে সময় করা, কারণ একটাই, উনি কারো জিজ্ঞেস করতেন না, উনি স্বৈরাচারী পদ্ধতিতে মনের কল্পনায় কাজ ভীষণ দেখতেন, ভীষণ বাস্তবায়ন করতেন। এই হিসাবে শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা, তারও কিন্তু অবদান আছে। পদ্মা সেতুর মতন একটা বিশাল সেতু, মাল্টিপারপাস সেতু সে তৈরি করছে। এই জন্য সে সক্ষমতা সার্ভে যায় নাই, পদ্মা সেতু না করে জামুই না, এরকম একটা অবস্থা হয়েছিল। আচ্ছা, পদ্মা সেতু শেষ হয়েছে, তারপরে ওই যে লাস্টের ইলেকশনটা করে ঠিক হয় না, এবার ছেড়ে দেওয়া উচিত ছিল, তবু হালার জিতে একটা খাবার নেশা খেঁচা করে হালাই দিছে। পদ্মা সেতু করছে, বিদ্যুৎ সমস্যার সমাধান করছে, তারপরে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি করছে। স্বৈরাচারী শেখ হাসিনা, কারণ স্বৈরাচারী ছিলেন, উনি যা ইচ্ছা তাই করেছেন। পরিকল্পনা অনুযায়ী দ্রুত বেগে বাস্তবায়ন করে, আইন টাইন নাই। বিদ্যুতের মধ্যে যা দেখবেন, যদি বিদ্যুতে হাত দেন দেখবেন যে নানা অনিয়ম করছে। কারণ স্বৈরাচারী তো নিয়ম টিয়ম দেয় না। বিদ্যুৎ খাতে নানান অনেক অনিয়ম করছে। কইবেন যে অনেক টাকা নষ্ট হয়েছে, চুরি চামারি হয়েছে, ওটা বলে লাভ নাই, এটা আমাদের জাতীয় দোষ। ওটা শেখ হাসিনা না, যেই আসুক সেই সময় চুরি হবে, এটা আমাদের জাতীয় দোষ। ওটা আস্তে আস্তে ঠিক করতে হবে, চুরি করলে হাত কাড়ি দিতে হবে। এই আইন জামাত ইসলাম ইলেকশনে জিতে যদি 5 বছর থাকতে পারে, তাইলে ওই চুরি সংস্কৃতি এবং দূর হয়ে যাবে। হাত কিছু লোকের কেটে দিলে ওই দেশ থেকে চুরির সংস্কৃতি দূর হয়ে যায়, সব মানুষ মানসিকভাবে ভালো হয়ে যায়, অপরাধ প্রবণতা থাকে না আর মানুষের মধ্যে। 2-4টা চোরের হাত কেটে দিলে স্টেডিয়ামের মধ্যে নিয়ে, এবং যদি ভিডিও কাভারেজ ঠিক মতন দেওয়া হয়, তাইলে অপরাধ প্রবণতা দূর হয়ে যাবে। এই জন্য সৌদি আরবের লোকদের, আরব কান্ট্রির লোকদের অপরাধ প্রবণতা নাই, কারণ ও মনকে মেন্টাল সাজেশন দিয়ে এমন করছে যে ও চুরি করবেই না, ও জানে হাত তুলে যাবে। তা এখন ওই সংস্কার, আমাদের যে জাতীয় চরিত্র সংস্কার, এটা জামাত ছাড়া সম্ভব না। ওইটা আমি এখন আলোচনা করতেছি না, আমি অর্থনৈতিক এবং অন্যান্য সংস্কারের কথা বলতেছি। চরিত্র সংস্কার করতে গেলে আপনার এসব ইউনুস সাহেব দিয়ে কাজ হবে না, আপনি এই জামাত ইসলাম জানতে হবে। আচ্ছা, চরিত্র সংস্কার, আমাদের জাতীয় চরিত্র সংস্কারের বিষয়ে আমি আলোচনা করতেছি না। তাই বিদ্যুৎতে কাজ করছে, ব্রিজ, যোগাযোগ, এইসবে শেখ হাসিনা অনেক উন্নতি করছে। তাহলে শেখ হাসিনার খারাপ কোথায়? উনি স্বৈরাচার ছিলেন, এরশাদও স্বৈরাচার ছিল, দুইজনের মধ্যে কিন্তু বিরাট একটা পার্থক্য আছে। এরশাদ স্বৈরাচার থাকলেও অত্যাচারী ছিল না,
সে বাক স্বাধীনতা নষ্ট করে নাই, সে বিরোধী দলকে ধ্বংস করে নাই, তার আয়না ঘর ছিল না। এইসব কারণে এরশাদ স্বৈরাচার কাজ করে গেছে, কিন্তু অত্যাচারী ছিল না। শেখ হাসিনার প্রবলেম কেন? শেখ হাসিনার পছন্দ করি স্বৈরাচার এই কারণে না, এই পছন্দ করি কারণ হলো সে অত্যাচারী ছিল। সে বিএনপিকে ধ্বংস করছে, মানে কোন ঠাসা করছে, ধ্বংস করে নাই, বিএনপিকে কোন ঠাসা করছে, আর জামাতকে ধ্বংস করছে। জামাতে ইসলাম বাংলাদেশের একটা ভাইটাল দল, এটাকে ধ্বংস করছে। জামাত ভোটে জিতুক আর না জিতুক, ওদের উপস্থিতিই কিন্তু অনেক করে, ম্যাটার করে। সেই স্কুল কলেজের ছাত্রদেরকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। তার একটা শিক্ষার প্রোগ্রামও আছে, যেটা দেশে বিরাট একটা প্রভাব রাখে। তাইলে জামাতকে ধ্বংস করার চেষ্টা করছে সে আয়না ঘর, গুম খুন এইসবের মধ্যে জড়াই গেছিল ক্ষমতায় থাকার জন্য, যেটা আসলে তার প্রয়োজন ছিল না। তার উন্নয়ন কর্মকাণ্ড এমন ছিল যে সে ইচ্ছা করলে ফ্রি ফেয়ার ইলেকশন দিলেও অন্তত পক্ষে 2 টার্ম পদ্মা সেতু না হওয়া পর্যন্ত এমনি টিকতে পারত। কিন্তু তা না করে সে ক্ষমতাকে স্থায়ী করার জন্য সে মানে জনগণের উপরে অত্যাচার চাপাই দিছে। এই অত্যাচারিণী শেখ হাসিনা, একে অপছন্দ করি। স্বৈরাচারে নিতে অসুবিধা নাই, স্বৈরাচারী হলে অসুবিধা কী? স্বৈরাচার ছাড়া কাজ করা যায় না, গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ আগায় না আসলে। তো এখন বর্তমান ইউনূস সরকারকেও স্বৈরাচার হইতে হবে। স্বৈরাচার না হইলে কিন্তু এই ছাত্রদের যে এই বৈষম্যহীন ছাত্ররা যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। তা স্বৈরাচার ইউনূস সাহেব হইয়া উনি বুড়া হয়ে গেছে, আর কয়দিন বাঁচবে, মানে 5-7 বছর যদি স্বৈরাচার হয়ও, তারপরে যদি উনি ক্ষমতা থেকে চলে যায়, ওনার তো জেলে দিতে পারবে না, হয়তো বেশি বুড়া হয়ে যাব, কিংবা বিদেশে চলে গেল, তাহলে আর জেলে টেলে দিতে পারলো না। তো স্বৈরাচার 5-7 বছর স্বৈরাচার হইয়া তার এই ইয়েগুলা সংস্কারগুলা করে যেতে হবে। আচ্ছা, 5-7 বছর কেন লাগবে আমি বলতেছি। একটা জিনিস আইডিয়া করলেই হয় না। এই যে স্থানীয় সরকারের আইডিয়া করছে তারা, কীরকম বলতেছে, এখনও রিপোর্টে কি আছে আমি ঠিক জানি না, তবে বলতেছে যে সরাসরি নির্বাচনে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান আর হবে না। মেয়র কেমনে হবে না হবে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। চেয়ারম্যান সরাসরি নির্বাচনে হবে না। তাহলে কি হবে? মেম্বাররা সরাসরি নির্বাচনে হবে, ভোটে হবে, সরাসরি ভোটে। মেম্বাররা নির্বাচিত হওয়ার পরে তারা চেয়ারম্যান নিয়োগ করবে, তাদের মধ্যে থেকে একজন হবে চেয়ারম্যান, ইনডাইরেক্ট ভোট। তাহলে মেম্বারদের মধ্যে থেকে, মানে একটা ইউনিয়নে 9 জন মেম্বার থাকে, এই 9 মেম্বারের একজন চেয়ারম্যান হবে। তাহলে 9 মেম্বারের একজন চেয়ারম্যান হবে। তাইলে এখন এই যে পদ্ধতি মেম্বার থেকে চেয়ারম্যান ঠিক করা, এটা কেমন পদ্ধতি? এটা মনে হয় এটা সাধারণ ঘটনা, আসলে এটা সাধারণ না, এটা গ্রাসরুটের বিষয় এবং খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনার সরকার দ্বিকক্ষ বিশিষ্ট হবে না 4 কক্ষ বিশিষ্ট হবে, এটা ইম্পর্টেন্ট না। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হইতেছে আপনার এই গ্রাসরুট লেভেলের এই বিষয়টা। ইউনিয়ন কাউন্সিলের যে স্থানীয় সরকার, সেইটা কেমন হবে, এখানে হাত দিতে গেলে অনেক চিন্তা ভাবনার দরকার আছে। আপনার পারিবারিক আইন পরিবর্তন করতে গেলে, যেটা আমার প্রত্যেক ঘরে ঘরে এফেক্ট করে, সেটা পরিবর্তন করতে গেলে অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে। সাধারণ মানুষের চিন্তায় আসেই না। এটা ধর্মীয় আইনের প্রেক্ষাপটে যেগুলো আছে সেইগুলাই চালায় যাওয়াই ভালো। পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করা যায় না। সেরকম সামাজিক বিষয় এগুলো বিষয়ের সাথে জড়িত হচ্ছে এই ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন। আমাদের দেশে কি হয়, একটা ইউনিয়নের শান্তি শৃঙ্খলা রক্ষা করে কে? চেয়ারম্যান। যত সালিশ, জমি জমা নিয়ে হোক, বিয়ে শাদী নিয়ে হোক, প্রেম প্রীতি নিয়ে হোক, মদ গাঁজা নিয়ে হোক, মারামারি নিয়ে হোক, এগুলো সে করে একজন চেয়ারম্যান। চেয়ারম্যান শক্ত তো ইউনিয়ন ঠান্ডা থাকে। ট্র্যাডিশনালি আমাদের দেশে চেয়ারম্যান, কিছু লোক, এলাকার কিছু লোক, পরিবার আছে সেখান থেকেই চেয়ারম্যান হয়। যে কোনো লোক খারাইলেই কিন্তু চেয়ারম্যান হইতে পারবে না। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলারে ভোট দিবে,
কিন্তু কোনো বাংলাদেশের কোনো লোক কোনো মহিলাকে চেয়ারম্যানের পদে ভোট দিবে না। বাংলাদেশের কোনো লোক কোনো মহিলা যদি চেয়ারম্যানের জন্য দাঁড়ায়, বাংলাদেশে কোনো লোক মহিলাকে ভোট দিবে না, কারণ জানে এই মহিলা পারবে না, এখানে একটা পুরুষ মানুষ দরকার শক্তমক্ত, কারণ এটা তাকে এফেক্ট করে। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মহিলা হোক আর যাই হোক না কেন, কি যায় আসে? আচ্ছা, এটা তার দৃষ্টিভঙ্গি আর কি। তাহলে এই চেয়ারম্যান শক্তিশালী একজন লোক হয় এবং ইউনিয়নের মধ্যে একটা প্রভাবশালী লোক হয়। এই প্রভাবশালী লোকটাই ইউনিয়নের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে এবং সে অনেক কাজ করে। কাজের মধ্যে কি করে, যে বার্থ সার্টিফিকেট, জন্ম সনদপত্র, ওয়ারিশান সনদপত্র, তারপরে ওয়ারিশান সনদপত্র, কেউ মরলে জানা যায় যোগদান করা, তার কাজ অনেক আছে। এই সব কাজ করার পরেও সে বিচার সালিসি করে। এই জন্য ভালো এবং শক্তিশালী চেয়ারম্যান জনগণ সবসময় এই ব্যাপারে সিরিয়াস, এবং সিরিয়াসলি জনগণ সঠিক লোকটারে ভোট দেয়। এবং এই লোকগুলা সাধারণত অনেক দিন ধরে থাকে। যে আমাদের ইউনিয়নে 25 বছর ছিল একজন লোক, উনি একজন মুজিব বাহিনীর একজন, আমাদের এলাকায় মুজিব বাহিনীর 2 জনই ছিল, একজন ছিল 25 বছর চেয়ারম্যান। তারপরে একজন হয়েছে, তারপরে আবার একজন আসছে, সে মুসলিম লীগ ঘরানার লোক, তার দাদাও ছিল ওই আইয়ুব খানের মন্ত্রী। এই ধরনের লোক, মুসলিম লীগ ঘরানার লোক, সে গত 15-16 বছর ধরে রয়েছে আর কি, আরও 15-16 বছর থাকবে এবং তারপরে তার ছেলে থাকবে। ওই ফ্যামিলির থেকেই চেয়ারম্যান হয়ে আসতেছে। এটা ট্র্যাডিশনাল। আপনি ওইখানে এখন বললে দিলেন যে এখন চেয়ারম্যান আর ওই হোমরা চোমরার লোকজন চেয়ারম্যান হবে না, এখন চেয়ারম্যান হবে মেম্বার থেকে নির্বাচিত হবে। যখনই আপনি বললেন মেম্বার থেকে চেয়ারম্যান নির্বাচিত হবে, তাহলে কি হবে? আমাদের দেশে 9টা মেম্বার ইউনিয়নে, আমাদের দেশে গত ইলেকশনে 6 জন দাঁড়াইছিল চেয়ারম্যান পদে। তারা সবাই তাদের নিজস্ব এলাকায় কিছু পপুলারিটি আছে। তাহলে এখন ওই 6 জন মেম্বার পদে দাঁড়াইতে হবে। প্রথম মেম্বার পদে দাঁড়ানোর পরে তারা মেম্বার পদে দাঁড়াইলে অবশ্যই জিতে যাবে। তাহলে 6 জন আসলো যারা নাকি চেয়ারম্যান হইতে আগ্রহী, আর 3 জন আসলো যারা প্রকৃতপক্ষেই মেম্বাররা কি গরিব মানুষ হয়, সাধারণত অশিক্ষিত হয় এবং অত কিছু বোঝে না। মেম্বার গ্রামের লোকদের সাথে খাতির থাকে, সবার সাথে খাতির, এই ধরনের লোক খুব কথাবার্তা বলে, সবার সাথে খাতির, এই ধরনের লোক মেম্বার হয়। এরা চেয়ারম্যানের কাজ করতে পারবে না। এখন ওরকম 3 জন, আর বাকি 6 জন হইল কি চেয়ারম্যান হওয়ার জন্য মেম্বার যোগ দিছে। এরপরে মেম্বাররা যদি ইলেক্ট করবে চেয়ারম্যানকে, কাকে ইলেক্ট করবে? তখন একজন মেম্বার মনে করেন 8-10 লাখ টাকা করে পাওয়া যাবে ভোটের জন্য। একটা ভোট চেয়ারম্যান হওয়ার জন্য কোটি টাকা খরচ করে মানুষে। তো মনে করেন 9 মেম্বারেরা আপনি 90 লাখ টাকা দিয়ে, 90 লাখ টাকা মনে করেন 45 লাখ টাকা দিয়ে দিলে আপনি চেয়ারম্যান হয়ে গেলেন। কিংবা ওই 1 লাখ করে দিলেন, তারপরে আবার 6 মাস পরে 1 লাখ দিলেন, আবার 6 মাস পরে 1 লাখ দিলেন, তারপরে আবার 6 মাস পরে 1 লাখ, এইভাবে দিতে দিতে মেম্বারদেরকে আপনি পয়সা টয়সা দিয়ে চেয়ারম্যান রয়ে গেলেন। বাংলাদেশে এই দুর্নীতির বিষয়টা আগে চিন্তা করতে হবে। আপনার ওইটা ফাংশন করবে না। আচ্ছা, যদি ফাংশন করেও, মনে করেন ওই যে ট্র্যাডিশনাল চেয়ারম্যান যারা হয়ে আসতেছে এদেরকে বাদ দেওয়ার পরে এরা সবাই মন খারাপ করলো, মন খারাপ করে এরা আর কেউ দাঁড়াইলো না, প্রকৃত মেম্বার দাঁড়াইলো 9 জন। এই 9 জন প্রকৃত লোক দাঁড়াইছে, এরা প্রকৃতই মেম্বার হয়। এই ধরনের মেম্বাররা কারা? ভালো করে দেখছেন ইন্টারভিউ নিয়ে, এরা খুব সাধারণ নিরীহ টাইপের লো প্রোফাইলের লোক, মানে দরিদ্র লোক, শিক্ষা দীক্ষা নাই, গ্রামের লোকদের সাথে খাতির টাতির আছে এবং এখানে ওখানে আড্ডা মারে এবং গ্রামের একটু মাতব্বর টাইপ আছে। সে চেয়ারম্যানই চালানের উপযুক্ত না। তাকে চেয়ারম্যানের দায়িত্ব দিলে সে দ্রুত বেগে ওই পয়সা কামাই করতে থাকবে। নীতিভ্রষ্ট লোকেরা দ্রুত বেগে সে টাকা পয়সা কামাই করতে থাকবে। মনে করেন জন্ম নিবন্ধন 1000 টাকা, প্রতি এনআইডিতে 1000 টাকা,
ওয়ারেশন সনদপত্র বড়লোক হইলে মনে করেন 30,000 টাকা, গরিব হইলে 500 টাকা। দ্রুত বেগে সে পয়সা কামাই করতে থাকবে, কারণ ও তো এখানে ও তো সাধারণ একটা লোক, একজন সাধারণ বাঙালি। সে ওই তার মধ্যে ওই আত্মসম্মান নাই, আত্মসম্মান জ্ঞান নাই, তার মধ্যে শিক্ষা নাই, তার মধ্যে আদর্শ নাই। সে হলো মাতব্বর, একটু টাইপ। সে কোনো মৌলানা সাহেব না, সে একটা মাতব্বর টাইপের লোক। গ্রামের সবার সাথে মেলামেশা করে পরিচয় আছে, সে মেম্বার হয়েছে। ওই মেম্বারে আপনি বানাই দিতেছেন চেয়ারম্যান। এটা খারাপ হবে আরও। যেখানে আমাদের দেশে চেয়ারম্যান পদে এখন নর্মালি ট্র্যাডিশনাল ফ্যামিলির লোকজনরা বংশ পরস্পরায় চেয়ারম্যানগিরি করে আসতেছে, আপনি এই সিস্টেমকে সরাই দিয়া এটা আপনার বগিচগি টাইপের ওই যে নতুন একটা সিস্টেম আনলেন। ঠিক আছে, আপনারটা ভালো হইতে পারে, প্রস্তাবটা ভালো হইতে পারে, ভালো হইতে পারে, আবার নাও হইতে পারে। তাহলে কি করতে হবে? কয়েকটা টেস্ট অ্যান্ড ট্রায়াল ইউনিয়নের মধ্যে এই সিস্টেম জারি করতে হবে এবং প্রকৃতপক্ষেই এটাকে টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে হবে ছাত্রদেরকে দিয়া, যারা নাকি পিএইচডি করতেছে এদেরকে দিয়া। মনে করেন 64 জেলায় 64টা ইউনিয়নের মধ্যে এই সিস্টেম জারি করে দিলেন এবং ইউনিভার্সিটির ছাত্রদেরকে লাগাই দিলেন, তুমি চেস করতে থাকো, যে সবসময় দেখতে থাকো যে সিস্টেম চলে কি চলে না, এটা ভালো না খারাপ। 64 না হলেও অন্তত পক্ষে 20-30টা ইউনিয়নে এটা চালাইতে হবে। বিভিন্ন এলাকার, সিলেট এলাকায় চালাইতে হবে, ওখানের মানুষ একরকম, রংপুরের এলাকার মানুষের আর এক রকম, রাজশাহী বিভাগের মানুষ আর এক রকম, খুলনা বিভাগের মানুষ আর এক রকম, চিটাগাং বিভাগের মানুষ আর এক রকম। 4 বিভাগে অন্তত 8-10টা ইউনিয়নে আপনি এটা করতেই হবে। টেস্ট অ্যান্ড ট্রায়াল করার পরে 2-3 বছর কইরা যদি দেখেন যে না, এই সিস্টেমটা, এই যে ভারতের পঞ্চায়েত সিস্টেমের মতন একটা সিস্টেম নিয়ে আসতেছেন, এটা ভালো, আমাদের দেশের জন্য উপযুক্ত, তাইলে এটা অ্যাডপ্ট করা যায়। নাইলে ট্র্যাডিশনে হাত দেওয়া, যেটা ট্র্যাডিশনালি গড়ে উঠছে, মানুষ অভ্যস্ত হয়ে গেছে, সেখানে হাত দেওয়া আহাম্মকের কাজ। আপনি এখানে কোনো সংস্কার আনার প্রয়োজন নাই, কিংবা কোনো প্রয়োজনীয় তো দেখাও দেয় নাই। যারা সংস্কার প্রস্তাব দিচ্ছে তারা বললে ঢাকার আশেপাশের চেয়ারম্যানরা জমি জমার দেন দরবার করে অনেক পয়সা কামায়। পয়সা তো কামাবেই, ওটা তো আমাদের জাতীয় চরিত্র। জাতীয় চরিত্র হিসাবে আপনি উহা বন্ধ করতে পারবেন না। ওই মেম্বার আইনে বন্ধ করবেন, মেম্বাররা আরও বড়সড় হবে। 9 মেম্বারের মধ্যে থেকে 1 মেম্বারে আপনি বানাইবেন চেয়ারম্যান, সে মনে করেন 20 লাখ টাকা দিয়া, সব মেম্বারের ঘুষ দিয়া হইল চেয়ারম্যান। ওই 20 লাখ টাকা তার উঠাইতে হবে না, তারপরে তার নিজস্ব খরচ আছে না, এবং সে তো ধুরন্ধর একটা লোক। এখন ট্র্যাডিশনাল ফ্যামিলির লোকজন চেয়ারম্যান হয়, মানুষ যারা চিনে, যার বাপ চেয়ারম্যান ছিল, দাদা চেয়ারম্যান ছিল, সেই এখন চেয়ারম্যান হচ্ছে, নাতি চেয়ারম্যান। এখন ওইগুলারে আপনি সরাই দিয়া আপনি আনতেছেন আইলা কৃষক, চাষা, সমস্ত লোক আইনে হাজির করতেছেন মেম্বার, এবং মনে মনে তাত্ত্বিক চিন্তা ভাবনায় মনে হচ্ছে এইটা বুঝি বিরাট গণতন্ত্র হয়ে গেল, এইটা খুব ফাংশন করবে। কারণ 9 জনের মধ্যে 1 জন, 9 জন দেখবে, ও পছন্দ না হইলে তাকে আবার নো কনফিডেন্স দিয়ে আর এক চেয়ারম্যান হবে। ও নো কনফিডেন্স দিয়ে আর এক চেয়ারম্যান হবে না। চেয়ারম্যান ইলেকশন খুব ডেঞ্জারাস জিনিস, মার্ডার হয়ে যায়। অন্য ইলেকশনে, এমপি ইলেকশনে মার্ডার হয় না, জাতীয় নির্বাচনে মার্ডার হয় না, কিন্তু চেয়ারম্যান ইলেকশনে প্রায় প্রতি ইউনিয়নেই মানুষ খুন হয়। কারণ এটা খুব খুব ডেঞ্জারাস একটা ইলেকশন। এটা আপনি ওই মেম্বার মইরা সাপ হয়ে যাব। আবার যে ক্ষমতাশালী মেম্বার, যার হাতে ছুরি আছে, মানে ছুরি চালানোর মতন ওই ডাকাইতে এক স্বভাব আছে যার, তারে বদলে আর একজন আনবো? আপনি যে আড়া দিবেন তারে? মনে করেন 9 মেম্বারের এক ডাকাইতে মেম্বার, সে চেয়ারম্যান এবার চাইতেছে, 9 জনে কইব হ আপনি হন, আপনার ভোট দিলাম, তারপরে আর কোনো দিন চেঞ্জ করবে না। ওরে চেঞ্জ করার মতন সাহস নাই, কারণ আপনি তো তারা যায় পাহারা দিবেন না। কোন সময় যারা কোন জায়গায় মরে পড়ে থাকবো সেটা তো খবরের কাগজে উঠবে না, থানারও সেও ইন্টারেস্ট নিবে না, কারণ ওখানে যে এত ঘুষ পাওয়া যাবে না, ওর তদন্ত এত করে কী লাভ। সংক্ষিপ্ত একটা ইলেকশন তদন্ত করে বিচার শেষ, দেখবেন যে মরে গেছে, তারপরে আর কোনো কিছু, কারো কোনো সাজা মাজা হয় নাই। কিংবা 2-1 জনের নামে কেস টেস হয়েছে, ওই কেসের পিছনে তারা ঘুরতে ঘুরতে একটা সময় দেখবেন ছাড়া পেয়ে গেছে কিংবা জেলে চলে গেছে। এটা কী লাভ হলো? আপনি ট্র্যাডিশনাল জায়গায় হাত দিচ্ছেন কেন?
দিতে পারেন, আপনার আইডিয়া খুব ভালো হইতে পারে যে আপনি মেম্বার নির্বাচন করবেন, মেম্বার থেকে একজন আবার চেয়ারম্যান হবে পঞ্চায়েতের মতন। এটা ভারতে কোনো কোনো রাজ্যে আছে, এবং ওই সব রাজ্যের বাংলাদেশ আর বাংলাদেশের মধ্যে পার্থক্য আছে অনেক। ভারতীয় সমাজ বাংলাদেশের সমাজ অনেক পার্থক্য। ভারতে বড় পরিবার আছে, বাংলাদেশে বড় পরিবার নাই। ভারতের সম্পত্তি আইন একরকম, আমাদের দেশের সম্পত্তি আইন আর এক রকম। ভারতের হিন্দু ধর্মে একরকম, আমাদের দেশের ধর্ম আর এক রকম। আমাদের ধর্মে শিক্ষা দেয় অকাম হইলে বাধা দাও, ফটাফট লোকজন চলে আসে বাধা দেওয়ার জন্য। নেতা একটা ডাক দিলে হলো মানুষ মিছিল নিয়ে হাজির। কেন? ধর্মে আছে অত্যাচারীকে বাধা দাও। আপনি ওই সমাজের সাথে ওই ভারতীয় কোনো কোনো রাজ্যে এইরকম পঞ্চায়েত আছে, দেখে আপনিও একটা নকলি মাইরা দিয়ে এখানে নকলি মেরে এনে আতেল হইতে চাইতেছেন। এটা আপনাকে আগে টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে হবে। তা টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে কমপক্ষে 3 বছর লাগবে। যেহেতু টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে 3 বছর লাগে, তাহলে ইউনুস সরকারকে কী হইতে হবে? স্বৈরাচারী ইউনুস সরকার হইতে হবে। এটাকে বিপ্লবী সরকার ঘোষণা করে দিতে হবে। ঘোষণায় আইন, উনার ইউনুস সাহেবের মুখের কথাই আইন, মুখের কথাই আইন। উনি ঘোষণা করে দিবে, দেখবেন আইন। স্বৈরাচারের মুখের কথাই আইন। অতএব ইউনুস সাহেব নিজেকে মনে মনে স্বৈরাচারী ঘোষণা করে দিয়ে বলে দিল যে তত্ত্বাবধায়ক সরকার। কবে নির্বাচন হবে জানি না। আর এত সাংবাদিক বঙ্গভবনে ঢুকতে দেওয়ার দরকারই কি? সেনা সমর্থিত সরকার হয়ে যান, ওইসব লোকজন দূরে থাকবে, শুধু ছাত্ররা আসতে পারবে। ওই তাও আবার ওই যে ছাত্র ইয়েদের কাছে। এখন তাইলে এই এত তাড়াতাড়ি নির্বাচনে আমার মনে হচ্ছে ওই কাজ হবে না। উদাও দিয়ে একটা নতুন সিস্টেম ঢুকাই দিয়ে দেখা গেল যে একটা ঝামেলা, গ্রাম পর্যায়ের ঝামেলা সৃষ্টি করলো আর কি। আবার তারপরে মনে করেন আর একটা সংস্কার করতে যাচ্ছে কি, চার প্রদেশ। প্রদেশ সাধারণত কোথায় হয়? যেমন ইন্ডিয়ান প্রদেশ আছে, এই প্রদেশগুলা কিন্তু কারণ আছে। মানে একটা মনে করেন তামিলনাড়ু, লোকজনের ভাষাগতভাবে আলাদা, ধর্মীয় চেতনাও অনেক ফারাক আছে, ধর্মীয় কৃষ্টি কালচারেও অনেক ফারাক আছে তামিলনাড়ু। আবার আর মনে করেন বিহার আর এক রকম, উড়িষ্যা আর এক রকম, রাজপুত ওরা আবার আর এক রকম, মধ্যপ্রদেশ, পাঞ্জাবি ওরা আবার আর এক রকম, ধর্ম আলাদা, কেমন যেমন দাঁড়িয়ে এখানে রেখে। তাহলে আসলে এগুলো আলাদা আলাদা রাজ্য, সব দিক দিয়ে আলাদা, শুধু একত্রিত থাকে কেন? ধর্মীয় কারণে, হিন্দুত্ববাদ, আর কোনো কারণ নেই একত্রিত থাকার। আর ওদের যে জাতীয় সঙ্গীতের মধ্যেও কিন্তু ওদের প্রার্থনা আছে যে আমাদেরকে একত্রিত রাখো। জাতীয় সঙ্গীতের মধ্যে একটাই ইম্পর্টেন্ট প্রার্থনা যে আমরা একত্রিত রাখো। ওই যে হিমাচল থেকে অমুক পর্যন্ত একই গান গাই, এইসব টেসব আছে ওদের জাতীয় সঙ্গীতে প্রার্থনা। তো ওরা একত্রিত আছে, কিন্তু ওরা কিন্তু সম্পূর্ণরূপে ভিন্ন জাত। অতএব ওদের রাজ্য হয়, কোনো অসুবিধা নাই। প্রত্যেক রাজ্যের সরকার আলাদা, রাজ্যের আলাদা, সিস্টেমেও অনেক পার্থক্য আছে। এটা হলো একদম জাতিভিত্তিক। পাকিস্তানে যেমন বেলুচ একটা রাজ্য, পাঠান ফ্রন্টিয়ার একটা রাজ্য, পাঞ্জাব একটা রাজ্য, সিন্ধু একটা রাজ্য। এদের লোকও আলাদা, ভাষা আলাদা, সব কিছু আলাদা, কালচার কৃষ্টি আলাদা, শুধু ধর্মীয় কারণে এরা একত্রিত আছে। আবার দেখেন আমেরিকা কিন্তু একস ইংরেজিতে কথা বলে, যদিও কিছু আছে রেডিয়ানরা বংশধর, কিছু আছে ইউরোপিয়ান বংশধর। রেডিয়ানরা হলো রাশিয়ান আর ইউরোপিয়ানরা হলো ইউরোপিয়ান, বলতে গেলে কাছাকাছি। তো এখন সবাই ইংরেজিতে কথা বলে, সবাই খ্রিস্টান। ওইদের দেশটারে ভাগ করছে কি, গ্রিড লাইন বরাবর ভাগ করে। দেখবেন যে বর্ডারগুলো সিধা লাইন দিয়ে বর্ডার বানাইছে, গ্রিড লাইন বরাবর স্কেল দিয়ে দাগ দিয়া দেশ ভাগ করে হালাই দিছে। এটা হলো বড় দেশ, অনেক, 36 লক্ষ বর্গ মাইল হলো আমেরিকা, 36 না 32 লক্ষ বর্গ মাইল। এত বড় দেশ শাসনের জন্য ভাগ করার প্রয়োজন হয়েছে, এই জন্য রাষ্ট্রে ভাগ করছে। আর ভারতও কি, ভারত ভাগ করছে কেন? এরা প্রকৃতই আলাদা, বিভিন্ন জাত। মণিপুরি এক জাত, নাগা আর এক জাত, পাঞ্জাবি আর এক জাত, বাঙালি আর এক জাত, বিহারি আর এক জাত, তামিল আর এক জাত।
এই জাতিগতভাবে আসলে প্রকৃতভাবেই আলাদা, ঐতিহাসিকভাবে এরা আলাদা আলাদা রাজ্য ছিল, এখন একত্রিত থাকছে, এই জন্য রাজ্য সরকার দরকার ভারতেরটা, আসলেই দরকার। আর আমেরিকারটা কি, যে তারা অনেক বড় দেশ, এই জন্য ভাগ করছে। বাংলাদেশ ভাগ করবে কেন? বাংলাদেশ তো অনেক বড় দেশ না, আবার জাতও আলাদা আলাদা জাত নাই, তাহলে কি করতে হবে? বাংলাদেশ ভাগ করবে জনসংখ্যার কারণে। দেশ ছোট কিন্তু জনসংখ্যা 18 কোটি, এবং কিছুটা পার্থক্য আছে। যেমন খুলনা বিভাগের লোক একটা ধারা আছে, এই খুলনা থেকে কুষ্টিয়া, এই লোকগুলো একটু আতেল টাইপ, দেখবেন ছেলেরা হোটেলে আড্ডা মারে, একসাথে ঘোরাফেরা করে, এবং এক পাড়া আর এক পাড়ার সাথে মারামারি করে। আতেল বিতর্ক এবং কমিউনিজমের আলোচনা একটু বেশি এই খুলনা কুষ্টিয়ায়। বাম ধারার আলোচনার চেতনাটা একটু বেশি, কারণ এই এলাকাটা কলকাতা দ্বারা প্রভাবিত, কলকাতার কাছে এবং কলকাতার দ্বারা প্রভাবিত এলাকা আদিকাল থেকে, যার ফলে খুলনা কুষ্টিয়ার এলাকার লোক, খুলনা বিভাগের লোক, বরিশাল ছাড়া, ওরা তো বরিশালটা কিন্তু অন্য জিনিস, ওটা তো গাঙ্গের ওপারে, তো একটু মধ্যে পড়ছে, ওর মধ্যে না আতেল মাতেল নাই বরিশাল। যাই হোক, খুলনা কুষ্টিয়া এলাকার লোক একরকম, আবার রংপুর রাজশাহী এলাকার লোক এরা কিন্তু আর এক রকম, মূলত কৃষক টাইপের লোকজন, ছোটোখাটো চিন্তার মধ্যে থাকে। তবে আজকাল আবার একটু বৈজ্ঞানিক ভাব দেখা যাইতেছে, কোনো টাউন্ডারি দেখবেন যে মেশিনপত্র, গাড়ি, তারপরে ওই যে ইঞ্জিনের গাড়ি, এগুলো ওখান থেকে আসে। ওরা কৃষক, খুব সিম্পল লোক, সাধারণ লোক, এত আতেল আলোচনা নাই, এত আতেল নাই। কিন্তু সায়েন্সের মধ্যে দেখা যায় গাড়ি, ওই যে যত রকমের ওই যে দেশি গাড়িগুলো আছে না, রিক্সার মধ্যে ইঞ্জিন লাগায় বানায় ফেলাই দিল, তারপরে মাটি দিয়ে শেপ বানায়, ফাউন্ডারি বানায়, হাতের টিউবওয়েল বানায় ফেললো, আস্তে আস্তে বানাইতে হতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভালো। তো যাই হোক, লোক হিসাবে এরা মূলত কৃষিজীবী। তারপরে সিলেটের এলাকার লোক, এরা হয়তো বিদেশি টাইপের, এবং সিলেটের লোক কিন্তু অন্যরকম। সিলেটে আপনি কোনো দিনই সিলেটি লোক চোর হয় না, বৃহত্তর সিলেটের লোক চোর পাবেন না, ধোকাবাজ পাবেন না, মিথ্যাবাদী কম, সহজ, এরা মিথ্যা কথা বলে না, স্ট্রেট ফরওয়ার্ড লোক হয়। সিলেটি অর্থমন্ত্রী থাকলে কোনো চুরিচামারি হয় না, এটা চোর না। সিলেটি কোনো মেয়ে আপনি প্রস্টিটিউট পাবেন না। সিলেটের আন্ডারগ্রাউন্ড পার্টি কোনো দিন ছিল না। সিলেটের লোক অন্যরকম, ঠিক বাঙালির মতন না, ওরা অনেকটা ইউরোপিয়ানদের মতন, উঁচাজাত, উচ্চ স্তরের বাঙালি। তাহলে এরা সিলেটি, এবং এরা একটু নাকোচাও আছে। আপনি ওই সিলেটে যায় আপনি ভোট নিতে পারবেন না, ও সিলেটি লোক দিয়ে সিলেটের পপুলারিটি গেইন করতে হবে। তো সিলেটি একটু উঁচা জাত, মনে করেন, নাকোচা। সিলেট ময়মনসিংহের সাথে সিলেট ম্যাচ করে, ময়মনসিংহ পর্যন্ত ঠিক আছে। কুমিল্লার লোকও, কুমিল্লা না হলে ওই নিচের দিকেও কিছুটা পর্যন্ত আসে। তাহলে সিলেটের একটা ক্যারেক্টার আছে, আবার চিটাগাংয়ের একটা ক্যারেক্টার আছে। পার্বত্য চট্টগ্রাম জাতিগতভাবে আলাদা ধরে নিতে পারেন, ওটারও একটা প্রভিন্স বানান দেয়, কিন্তু বেশি স্বাধীনতা দিলে মুশকিল হয়ে যেতে পারে, কন্ট্রোল করা মুশকিল হয়ে যেতে পারে। তা যাই হোক, পার্বত্য চট্টগ্রামের আলাদা কোনো স্বকীয়তা না দেওয়াই ভালো। চট্টগ্রাম বিভাগ, যার মধ্যে কুমিল্লাও আছে, এদের মধ্যে কিন্তু আসলে পার্থক্য আছে। এখন এই বিভাগীয় যে বাংলাদেশকে যে প্রস্তাবটা আসছে, 5টা বিভাগে, 4টে বিভাগে ভাগ করতে হবে, বা 5টা বিভাগ, মানে ঢাকা একটা আলাদা বিভাগ ধরছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের যে প্রস্তাব, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আমি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের আন্ডারে অনেক দিন চাকরি করছি, আমি ছিলাম সেকেন্ড লেফটেন্যান্ট, উনি তখন ফুল কর্নেল। অনেক ক্লাস উনি আমার নিছেন, স্টাডি পিরিয়ডের ক্লাস। উনি যদি কোনো কিছু লেখেন, উনি মিটিকুলাসলি চিন্তা ভাবনা করে লেখেন। উনি যে একটা বাংলাদেশের 4 প্রদেশে বিভক্তির, বা 5 প্রদেশ বলতে উনি বলছেন 5 প্রদেশ, আসলে একটা সেন্ট্রাল গভর্নমেন্টকে উনি প্রদেশ ধরছেন। ওনার প্রস্তাবও 4 প্রদেশে বিভক্তি বলা যায় এটাকে। সেন্ট্রাল গভর্নমেন্ট বললেই হলো, সেন্ট্রাল ঢাকা। এই যে বাংলাদেশ উনি 4টে প্রদেশে ভাগ করতে বলছেন, উনার লেখায় আপনি ভুল ত্রুটি পাবেন না,
উনি খুব চিন্তা ভাবনা, উনি নিজে একে তো উনি খুব ইন্টেলিজেন্ট লোক, অতিরিক্ত বুদ্ধিমান, তার উপরে আবার উনি যখন লেখেন উনি অনেক চিন্তা ভাবনা করে লেখেন। হুট করে আপনি ওনার লেখার মধ্যে ভুল পাবেন না, অসম্ভব। লেখাটা ওনার অভ্যাস, উনি অনেক লেখছেন, ওনার লেখা অনেক কিছু আছে। এটা একটা খুব ভালো প্রস্তাব, উনি নিজের থেকে এটা করছেন। উনি তো আর কোনো সংস্কারক হিসাবে দায়িত্ব পান নাই। উনি একজন কি বলার নাম, শিল্প টিল্প কী যেন একটা করে এখন, মানে শিল্প উপদেষ্টা না যেন কি। তো ওনার যে প্রস্তাব অবশ্যই এটা ভালো। আমি পড়ি নাই, আমি যার ব্রিগেডিয়ার শাখাওয়াতরে চিনি, উনি যেহেতু লিখিত প্রস্তাব দিছেন, পারফেক্ট হবে এটা। তবে হ্যাঁ, ওনার এই পারফেক্ট প্রস্তাব তো উনি তো আউটলাইনটা লিখছেন, এর নিটিকিটি তো মধ্যে তো উনি যান নাই। এই নিটিকিটিতে যখন মানে বিস্তারিততে যখন যাবেন তখন আরও অনেক কিছু আসবে। এই জন্য কী দরকার? সময় দরকার। বিভাগ তৈরি করার জন্য এই যে এরশাদ কী করছে, উপজেলাকে তৈরি করে বিল্ডিং টিল্ডিং বানাই দিয়া চালু করে দিয়ে গেছে। আপনি যদি বাংলাদেশকে 4 প্রদেশে বিভক্ত করতে চান, প্রত্যেক প্রদেশে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের জন্য মুখ্যমন্ত্রীর থাকার বাড়ি, প্রভিন্সের পার্লামেন্ট, প্রভিন্সিয়াল মন্ত্রী পরিষদ, সমস্ত বিল্ডিং টিল্ডিং, আরও অনেক বিল্ডিং চিন্তা করলে বেরোবে। এই সব বিল্ডিং টিল্ডিং সব বানাইতে হবে, ওইখানে লোকজন পোস্টিং দিতে হবে, লোকজনের কার কী দায়িত্ব এটা উল্লেখ করতে হবে, অর্গানোগ্রাম তৈরি করতে হবে, কনস্টিটিউশন, যে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের অমুকের কী কাজ, ডিসি সাহেবের কী কাজ, তার অ্যাপয়েন্টমেন্ট কেমন, কাজ কী, অবসর কেমন বা রিটায়ারমেন্ট কেমন, প্রত্যেকটার পদকে ডিটেল আলোচনা করতে হবে। এটা তৈরি করে আর চালু করে দিয়ে যেতে হবে। যদি আপনি প্রদেশ হিসাবে ভাগ করতে চান, আপনি এটা ওই শাখাওয়াত সাহেবের লিখিত জবানবন্দি, শাখাওয়াত সাহেবের লিখিত ডকুমেন্ট জমা দিয়ে আপনি নির্বাচন দিয়ে বিদায় হয়ে গেলেন বাংলাদেশ থেকে, তাহলে তো হবে না। স্বৈরাচারী এরশাদের মতন উপজেলা যেরকম বানাইছে 8 বছর বইরা, আপনার এটাকে প্রভিন্স হিসাবে ভাগ করতে 8 বছর 7-8 বছর লাগবে। ধীরে ধীরে ভাগ করতে হবে। একটা প্রভিন্সের মধ্যে কি থাকে? মুখ্যমন্ত্রী থাকে, ওদের পার্লামেন্ট থাকে, ওদের মন্ত্রী পরিষদ থাকে, ওদের অর্থনৈতিক সিস্টেম থাকে, কমান্ড সিস্টেম থাকে, ওই যে বিসিএস ক্যাডার সিস্টেম থাকে, ওদের আলাদা পুলিশ থাকে, পুলিশের ড্রেসও আলাদা হয়। এই দায়িত্বগুলা, যে দায়িত্বগুলা প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে দেওয়া হবে, সেই দায়িত্ব পালনের উপযুক্ত অর্গানাইজেশন তৈরি করতে হবে এবং তাকে উপযুক্তভাবে ক্ষমতায়ন করতে হবে এবং চালু করতে হবে। এই জন্য 5-7 বছর সময় দরকার। চালু করে দিয়ে তারপরে আপনি নির্বাচনে যাইতে পারেন। আর যদি মনে করেন যে আমি 1 বছর বা 1.5 বছর বা 2 বছর পরে নির্বাচন দিব, তাহলে এসব বকবকি বন্ধ করেন। বক করেন কেন? আর 2 বছরই বা থাকবেন কেন? তাহলে তাড়াতাড়ি যান, 3 মাস পরে চলে যান, 3 মাস পরে যান গা। আপনি বসে থেকে কী করবেন? হয় আপনি 3 মাস পরে যান, আর নাহলে আপনি 8 বছর পরে যান। আপনি 4 প্রদেশ বানাই দিয়ে যান। তখন ওই যে সেন্ট্রাল গভর্নমেন্ট ঢাকার ক্ষমতা কমে যাবে। যখন 4 প্রদেশ হবে সেন্ট্রালের ক্ষমতা, তখন থাকবে মূলত প্রতিরক্ষা, ডিফেন্স, সমুদ্র মানে নেভি, আর হলো ডিফেন্স ধরে নেন আর কি। ডিফেন্সের উপরে থাকবে, পররাষ্ট্র থাকবে, যোগাযোগ থাকবে, আন্তঃপ্রভিন্স যোগাযোগ। আবার ওই যোগাযোগ কিন্তু আবার সব প্রভিন্সিয়াল গভর্নমেন্টেরও কিন্তু যোগাযোগ মন্ত্রী থাকে। সেন্ট্রাল স্বরাষ্ট্রমন্ত্রী, সেন্ট্রাল পুলিশ থাকবে, সেন্ট্রাল একজন আইজি থাকবে, আবার প্রভিন্সিয়াল গভর্নমেন্টেরও পুলিশ থাকবে এবং তাদেরও আবার আইজি থাকবে। তখন সেন্ট্রাল গভর্নমেন্ট ছোট হয়ে যাবে। তাইলে 500 আসনের পার্লামেন্ট আমাদের দরকার নেই সেন্ট্রাল গভর্নমেন্টের। 100 আসনের দরকার। উচ্চকক্ষরও দরকার নেই। উচ্চকক্ষ, নিম্নকক্ষ, তলের কক্ষ, অভ্যন্তরীণ কক্ষ, কত রকমের কক্ষ করা যায়। কক্ষমক্ষ বাদ। 100 জন এমপি, তা ওই মুখ্যমন্ত্রীরা পাঠাবে আর কি। মুখ্যমন্ত্রীরা নির্বাচন করে পাঠাই দিল আর কি, যে আমার তরফ থেকে এই 5 এমপি কিংবা 10 এমপি।
রংপুর থেকে পাঠাইলো 10 এমপি, ও আরেকজন থেকে 10 40টা এমপি, একটা প্রধানমন্ত্রী, তার কোনো কাম নাই, মূলত ফরেন অ্যাফেয়ার্স দেখে আর কি, আর ডিফেন্স। আর তার সরকারও ছোটো করে ফেলতে, এত সচিবালয় থাকার দরকারও নাই ঢাকায়। তাহলে এই যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, এটা করতে হলে আপনি মনে করেন একটা সাখাওয়াত সাহেব লেখছে, বই লেখছে, এই একটা লেখা লেখছে, খুব সুন্দর হয়েছে, আপনি কাম হয়ে গেল কাম। এটা তো কিছুই না, এত ভূমিকা লেখছে উনি। এখন এটার বাস্তবায়ন করতে গেলে স্বৈরাচারী ইউনূস হইতে হবে, 8 বছর ক্ষমতায় থাকতে হবে, তারপরে এটা সঠিকভাবে চালু হবে। তারপরে এরশাদের মতন মনে করেন আর 5 বছর জেলে থেকে বিদেশে চলে গেলেন। আচ্ছা, ধূমপান করি আলোই, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রাদেশিক সিস্টেম হলে কিন্তু খুব ভালো হয়। তখন এই যে বিসিএস অফিসার, যেমন পাকিস্তানে ছিল সিএসপি, আবার ইপিসিএস, প্রভিন্সের জন্য ইপিসিএস, আর সেন্ট্রাল গভর্নমেন্ট চালায় সিএসপিরা। সেরকম বাংলাদেশ তখন বিসিএসটা চালাবে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর ইবিসিএস, না ই তো হবে না, পিবিসিএস, প্রভিন্সিয়াল পিজিবিসিএস, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বিসিএস, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ বাংলাদেশ সিভিল সার্ভিস। তা যাই হোক, ওই রকম আবার এখানে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, পুলিশরা ওই প্রভিন্সের হবে, তখন পুলিশের দয়ামায়া হবে, যা আমার বাড়ি, আমি খুলনা বিভাগের পুলিশ, আমার বাড়িও খুলনা, তাহলে আমি এখানে অত্যাচার করব না, আমি স্বৈরাচার হব না, গুলি করব না, গুলি আর করবো না। গুলি করা তব আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবেন গুলি করতেছে না, খুব বেশি হলে লাঠি দিয়ে একটু ডর দেখাবার পারে, কারণ ওই লোক খুলনা প্রভিন্সের পুলিশ, আর ওর পোস্টিং হয়তো ওর সীমা হইতেছে বরিশাল। বরিশালের লোক পুলিশের না নেওয়াই ভালো হবে, আচ্ছা নিতে তো হবেই। বরিশাল, খুলনা, কুষ্টিয়া এই এলাকার লোক, তো ওখানে পুলিশের ডিউটি সিনসিয়ারলি করবে। ওইখানের বিসিএস অফিসাররা লোকাল হবে। ওইখানের মুখ্যমন্ত্রী মনে করেন শেখ রেহানা হয়ে গেল, কারণ ওই এলাকায় তো তারা খুব পাওয়ারফুল, টুঙ্গিপাড়ায় তারা পাওয়ারফুল। শেখ হাসিনা না আসতে পারলেও হয়তো রেহানা এসে গেল। রেহানা এসে টুঙ্গিপাড়া যদি ঢুকতে পারে, আপনি ওখান থেকে তারা বের করতে পারবেন না। আর রেহানার বিরুদ্ধে আপনার অভিযোগ দায়ের করাও মুশকিল, ওর নামে কোনো মামলা টামলা করাও মুশকিল, মনে হয় মামলা নাই। রেহানা দাঁড়ায় গেল, আপনার রেহানা হয়ে গেল, শেখ রেহানা খুলনা বিভাগের মুখ্যমন্ত্রী। আচ্ছা, তাহলে ফরিদপুরের লোক একটু, টঙ্গিপাড়ার লোক একটু বেশি বেশি চাকরি পাইলেও কুষ্টিয়া বরিশালের লোকও পাবে, এবং ওই এলাকাতে সে, কারণ আপনি এখন ওই মুজিব পরিবারে হারাইতে পারবেন না। ওই যে ব্রিজ করছে না, ব্রিজ, এই ব্রিজের কারণে এই খুলনা, কুষ্টিয়া, বরিশালের লোক তার প্রতি খুব মহব্বত বেরিয়েছে, টঙ্গিপাড়ার লোক, যার ফলে ওই ব্রিজের কারণে, স্বৈরাচারী ব্রিজ, দুই স্বৈরাচার দুইটা ব্রিজ করছে। স্বৈরাচারী শেখ হাসিনা ব্রিজ, এখন আমি যেটা হাসিনা ব্রিজ কই, সে করছে পদ্মা ব্রিজ, আর স্বৈরাচারী এর সাথ সে করছে হলো যমুনা ব্রিজ। আপনি কইবেন অমুকে করছে, অমুকে করলে কেউ করে নাই। ও এই যমুনা ব্রিজের ইতিহাস যারা জানেন তারা ভালো করে জানেন, ওটা আসলে এরশাদের করা, সমস্ত রংপুরের লোকে জানে, এই জন্য আমি ওটা কয় ভোলা ব্রিজ। এখন এই জন্য এই যে ব্রিজ করে উনি রংপুরে পার্মানেন্ট 5 আসন সবসময় পেয়ে আসতেছে। ওনার মরার পরে ওনার ভাই পায়, ভাইয়ের মরার পরে ভাইয়ের ছেলে পাবে, এভাবে পাইতে থাকবে। আপনি ওখান থেকে নামাই ধরবেন না। সেরকম টঙ্গিপাড়ার থেকে আপনি মুজিব পরিবারকে নামাই ধরবেন না, এবং ওরা খাড়াইলে ওখানকার হয়ে যাবে মুখ্যমন্ত্রী। আর এরশাদের ভাই উনি রাজশাহী বিভাগের মুখ্যমন্ত্রী তো একদম শিওর, কারণ তারেক জিয়াও আছে। তারেক জিয়া তো ওখানে দাঁড়াবে না, সে তো সেন্ট্রাল থেকে দাঁড়াবে। তারেক জিয়ার বাড়িও গাবতলি, ওই মানে বগুড়া, সে দাঁড়াইলে জিতবে ওখান থেকে, কিন্তু সে তো ওই সেন্ট্রাল গভর্নমেন্টের নিচে দাঁড়াবে না। অতএব বগুড়া, রাজশাহী বিভাগ থেকে জিতে যাবে হলো এরশাদের ভাই মুখ্যমন্ত্রী। আর এই এলাকার থেকে, এই ঢাকা এলাকার থেকে সিলেটি যে কোনো একজন জিতে যাবে। আর চিটাগাং বিভাগ থেকে ট্র্যাডিশনাল কোনো, চিটাগাং বিভাগে অনেক লোক আছে ট্র্যাডিশনাল, এরা তো খুব ট্র্যাডিশন ভক্ত, আবার একটু পয়সা করিয়ালা ভক্ত।
চিটাগাংয়ের কোনো কোটিপতি সদাগর জিতে যাবে হয়তো। তো যাই হোক, এরা এরা জিতার পরে কি হবে? যাই হোক, এটা যেন কী বলতে চাচ্ছিলাম, এটাতে একটা কনক্লুশন আসতে পারতেছি না, কারণ কী জন্য এই কথাগুলো বললাম এটাই ভুলে গেছি। মোট কথা, আপনি এই সিস্টেম দান না করায় যাওয়া যাবে না। এবং সিস্টেম দান যদি আপনি বলেন যে হ্যাঁ আমি 4 প্রদেশ করব, এটা খুব ভালো হবে। সাখাওয়াত হোসেন সাহেব যে প্রাথমিক পেপারটা লিখছে, অ্যাবসুলিটলি ফাইন। আমি ওইটা না পড়লেও আমি জানি উনি যেহেতু লিখছে, আপনি ওইটা প্রাথমিক স্টার্টিং হিসাবে ওর উপরে কোনো জিনিস হবে না। আপনি ওইটার পরে বাকি শাখা প্রশাখা ওই বিসি লাগাই দেন, শাখা প্রশাখাগুলো গজাবে এবং ওইটাকে আস্তে আস্তে এই প্রভিন্সিয়াল গভর্নমেন্টের আউটলাইন রূপরেখা আস্তে আস্তে বানাইতে হবে, বিল্ডিংগুলো বানাইতে হবে। প্রত্যেক প্রদেশে একটা করে পার্লামেন্ট ভবন, একটা প্রধানমন্ত্রীর বাসা, মুখ্যমন্ত্রীর বাসা, একটা মন্ত্রী ক্যাবিনেট, তারপরে অন্য অফিস, এগুলো বানায় টানায় তারপরে প্রত্যেক প্রভিন্সে এগুলো বানাইতে সময় লাগবে। বানায় তাদের জন্য আবার স্টাফিং করতে হবে। কারা কারা ওই এলাকায় যাইতে চায়, প্রভিন্সে চাকরি করতে চায়, সেই সব বিসি অফিসার নিয়োগ করতে হবে। নিয়োগ করে ওদেরকে, সব বিসিএস তো যাবে না, সবাই অনেকেই বলবে আমি সেন্ট্রালে থাকবো, ঢাকায় থাকবো, ঢাকার লোক বেশি। তো এরকমভাবে প্রত্যেক তাদেরকে প্রভিন্সে পাঠাতে হবে এবং যারা প্রভিন্সে যাবে তারা তো পারমানেন্টলি প্রভিন্সেই চলে যাবে। প্রভিন্সের বিসিএস অফিসাররা বা প্রভিন্সের পুলিশ অন্য প্রভিন্সে যায় না, এক প্রভিন্সের পুলিশ অন্য প্রভিন্সে বদলি হয় না। তো এখন এই জন্য এটাকে আস্তে আস্তে সমস্ত কিছু অর্গানাইজ করে আইন কানুন সিস্টেম অর্গানাইজেশন, স্টাফিং, অপারেটিং রুলস রেগুলেশন সব লিখা 8 বছর থেকে জানগা, তাড়াতাড়ি করলে 5 বছর। এই জন্য আমি বলতেছি আপনি ওইসব গণতন্ত্র ছেড়ে দিয়ে স্বৈরাচারী হয়ে যান, স্বৈরাচারী ইউনুস। কারণ শহীদ ছাত্র জনতার রক্তের মূল্য পরিশোধ করতে হবে এবং স্বৈরাচার হওয়া ছাড়া এটা সম্ভব না। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।